বন্দি ও ফন্দি। আমি একটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা করব, যাতে হয়তো ইস্টবেঙ্গলের বাইরেও হয়তো কিছুটা ভারতীয় ফুটবল নিয়ে তার অল্প স্পর্শ থাকবে। বন্দি ও ফন্দি। তো গতকাল যখন খেলা চলছে, মানে আপনার পর্তুগালের খেলাটা চলছে, তো আমি টিভিতে দেখছি খেলাটা, এবং সাথে সাথে আমি আমার ল্যাপটপে একটু কলকাতা ফুটবল লিগের কিছু কিছু ম্যাচের একটু ক্লিপিংস দেখছিলাম, মানে লাইভ যেগুলো রয়েছে। তো দেখ, একটা সময় যখন খেলাটা শেষ হলো, তো কলকাতা থেকে একটা ছেলে বললো, একটু আলোচনা হচ্ছিল ওর সাথে, তো বললো, দাদা আমি বলছি দাদা, তোমাকে দেখিনিও, যদি সুযোগ পায় না, মানে এই বিজয় মুর্মু যে ছেলেটা, ও কিন্তু ডান দিকে আমাদের রাইট উইং হাফের সমস্যাটা মিটিয়ে দেবে, ওরও দাদা রোশালার থেকে অনেক বেটার। আমি বললাম, একটু ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। মানে একটা ছেলে নেমেছে, যেটা আমি আমার আগের অডিওতে বলেছি, ইস্টবেঙ্গল আগের ম্যাচের পর নেমেছে, কখন মানে বোধহয় 60 মিনিটে নেমেছে। তখন মোটামুটি আপনার টালিগঞ্জ টিমটা মানে পুরো একদম ক্লান্ত বিধ্বস্ত, মানে যেহেতু ওদের সেরকম প্র্যাকটিস ট্রেনিং হয়নি, প্লাস ভেজা মাঠ, প্লাস সেটা বিজয় মুর্মুর প্রথম ম্যাচ। তো এরকম একটা পরিস্থিতিতে একজনকে দেখে তার বিচার করাটা ঠিক নয়, মানে একটু বাড়াবাড়ি হয়ে যায়। আমি বললাম, দেখ, মানে যদি এরকম আগ বাড়িয়ে বলে দিই, তারপর দেখলাম মালটা ধ্যারালো, তখন ক্রেডিবিলিটি নিয়ে লোকজন প্রশ্ন করবে। আমি বললাম, এর একটু খেলুক, একটা দুটো মানে গোটা ম্যাচ দেখা যাক, একটু ভালো শক্তিশালী কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে, তারপর না হয় একটু আলোচনা করা যেতেই পারে। এখন এই মুহূর্তে বলাটা একটু মুশকিল, কিন্তু এইটা পরিষ্কার যে ও ঠিক রোশাল টাইপ খাজা নয়। এবার রোশাল কেন খাজা আপনারা অনেকেই বলতে পারেন, এই নিয়ে প্রায় 1.5 বছর আগে যখন প্রথম রোশালরা এসছিল, নিয়ে আসা হয়েছিল, ওদেরকে আমদানি করা হয়েছিল কেরালা থেকে, তখন যখন আপনারা কিচ্ছু জানতেন না, খালি হাততালি দিতেন, নাম শুনতেন আর হাততালি দিতেন, তখন কিন্তু আমি সেই সময় কলকাতায় গিয়েছিলাম একটি ব্যক্তিগত কাজে। তো তখন আমি ঘুরে ঘুরে বেশ কিছু ম্যাচ তখন দেখেছিলাম, গাড়ি ছিল, কোনো অসুবিধাই ছিল না। তো কোনো আপনার নৈহাটি, ব্যারাকপুরে তখন স্টেডিয়ামগুলো আমার দেখার একটু আগ্রহ ছিল, তখন সবে ব্যারাকপুর স্টেডিয়াম শুরু হয়েছে, মানে সেখানে ইস্টবেঙ্গলে ম্যাচ দেওয়া শুরু হয়েছে। তো ব্যারাকপুর স্টেডিয়ামটা দেখারও একটু ইচ্ছা ছিল, নৈহাটি স্টেডিয়াম দেখার ইচ্ছা ছিল, প্লাস তার সাথে সাথে এইসব ছেলেদের খেলাগুলো দেখেছিলাম। তো তখন অনেক আলোচনা করেছিলাম। তো কেন খাজা, কেন গজা নয়, সেটা নিয়ে আর আমি আলোচনা করতে পারলাম না। আমার কোনো দায়ভার নেই আপনাদেরকে বারবার একই জিনিস বোঝানোর। অনেকে একই প্রশ্ন বারবার করে যান, মানে আমি জগৎকে সব কিছু বোঝানোর কোনো দায়ভার নিয়ে জন্মাইনি। তো যাকে, তো এই গেল আপনার বিজয় মুর্মুর কথা। এবার বন্দি ফন্দি কেন ব্যাপারটা আসছি, প্রথমে একটু ফুটবল নিয়ে বোঝা যাক, বন্দি আর ফন্দি। মানে আপনি যখন একটা বলকে ধরলেন, আপনার পায়ে বন্দি করলেন, তারপর আপনার ফন্দিটা ঠিক কী? বন্দি ফন্দি মানে ব্যাপারটা, আপনি কেন ফুটবলটা খেলছেন? তো আমি বলেছিলাম আমার কিছু লেখালেখিতে আগে, যে এই মিরাজকে তো আমরা 1 মিনিটও দেখতে পেলাম না, সেটা কেমন কিছুই বুঝলাম না। তো এখন দেখলাম মিরাজ কলকাতা ফুটবল লিগে একটা ম্যাচে খেলেছে, বোধহয় দ্বিতীয়ার্ধে নেমেছিল, কালীঘাট এমএস হয়ে। আপনার ইউটিউবে গেলে দেখতে পারবেন, আইএফএ, যে আইএফএ টিভি বলে যে চ্যানেলটা আছে, সেখানে এই ম্যাচটা রয়েছে। তাই ভাবলাম একটু দেখি ছেলেটা খেলাটা একটু কেমন দেখি। কেন 2 বছর ছিল, বিনোর আন্ডারে ছিল, আমাদের বিখ্যাত কোচ বিনোর আন্ডারে ছিল, যাকে উলুধ্বনি দিয়ে নিয়ে এসছে নিতু। সে নাকি ইউথ ডেভেলপমেন্টের দারুণ কাজকর্ম করে। তাই আমি ভাবলাম দেখি 2 বছর ধরে কী শেখালো। মানে ধরুন, কাউকে আপনি বার করে দিলেন 2 বছর কোচিং দিয়ে, তবুও তো আপনি যদি একজন কোচ হন, কিছু তো তার মধ্যে আপনার আপনার কর্মকাণ্ডের কিছু তো একটা নিদর্শন পাওয়া যাবে। তো সেটা দেখার ইচ্ছাই ছিল। তো তার দরুন আমি একটু ম্যাচটা দেখলাম, মানে দ্বিতীয়ার্ধটা দেখলাম। মিরাজ নামার পর থেকে, মিরাজ 10 নম্বর জার্সি পরে খেলছিল, দেখবেন ও মোটামুটি রাইট উইং বা লেফট উইং এই এই অঞ্চলে অপারেট করছিল। প্রথম দিকে রাইট উইং, শেষের দিকে লেফট উইং, এরকম। তো মিরাজকে আমার দেখে মনে হলো এই ছেলেটাকে কোনো একটা অশিক্ষিত কোচ খেলা শেখাচ্ছে বা শিখিয়েছে। ভীষণ অশিক্ষিত কোচ, যে হয়তো বলেছে, ভাই তুই, তোর মানে পেমেন্ট হবে পে পার অ্যাকশান, মানে তুই প্রত্যেকটা অ্যাকশানের জন্য তোর পেমেন্ট হবে, মানে প্রত্যেকটা অ্যাকশান। কারণ মিরাজ দেখলাম, মিরাজের খেলা দেখে আমার মনে হলো ও ঠিক একটা মানে ফুল সাইজ মাঠে খেলছে না, একটা সিরিয়াস ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ খেলছে না। ও একটা ছোটো মাঠে 5-6 জনের একটা খেলা খেলছে, যেখানে প্রত্যেকটা অ্যাকশানের জন্য ওকে একটা কেউ একটা পেমেন্ট দেবে। মানে ও বল পেলেই, মানে যেখান থেকে পাচ্ছে একটা ক্রস করে দিচ্ছে, যেখান থেকে পাচ্ছে ক্রস করে দিচ্ছে, নয়তো কী করছে, মারাদোনার মতন, মানে থ্রু পাস দেওয়ার চেষ্টা করছে, মানে যেখান থেকে পাচ্ছে থ্রু পাস দেওয়ার চেষ্টা করছে।
আবার ব্যাকিল ট্যাকিল ওইসব নাটমেক ফাটমেক সব কিছু করার চেষ্টা করছে, মানে ফুটবল খেলাটা ছাড়া সব কিছু করার চেষ্টা করছে, মানে একটা সিরিয়াস ফুল সাইজ মাঠের ফুটবল খেলা ছাড়া সব কিছুই করছে। তোর খেলা দেখে আমার একটাই মনে হচ্ছিল, একে কে খেলা শিখিয়েছে। যাকে এই মিরাজ নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। আর বিজয় মুর্মু বললাম আগে খেলাটা দেখি, তারপর আলোচনা করব। এবার এই বন্দি ফন্দি কেন বলছি, যে আমাদের দেশে বিভিন্ন কর্মকাণ্ড হয়ে গেছে, মানে সরকারের তরফ থেকে নোটবন্দি হয়েছে, তার পরবর্তীকালে অনেকে প্রশ্ন করেছে ফন্দিটা কী ছিল বা উদ্দেশ্যটা কী ছিল। মানে রবীন্দ্রনাথ, এটা আমি আগেও বলেছি, বিভিন্ন লেখায় লিখেছে মানুষের উদ্দেশ্য থাকে আর উপায় থাকে, উদ্দেশ্যটাকে সাধন করার উপায় থাকে, ঠিক আছে? তো মাঝে মধ্যে মানুষের কর্মকাণ্ড দেখে মনে হয় তার উপায়ের সাথে তার উদ্দেশ্যের কোনো মানে সামঞ্জস্য নেই, কিছু একটা করা, উঠলো বাই কটক যাই মার্কা। ওই যেমন নোটবন্দির পরবর্তীকালে অনেকে প্রশ্ন করেছিল কেন করা হলো ব্যাপারটা। তো তেমনই এই যে আপনি বিদেশি বন্দি করেছেন কলকাতা ফুটবল লিগে, মানে কেন করেছেন, মানে বেসিক ফান্ডামেন্টাল আপনার যেই ড্রাইভিং ফোর্সটা বা থিঙ্কিং প্রসেসটা কি, তাই তো? এটা তো আগে জানা দরকার, আপনি কেন করেছেন, মানে যেই কারণে করেছেন কেন করেছেন। আপনি এই জন্য করেছেন যে আপনি বললেন যে আমার দেশে কোনো ভালো স্ট্রাইকার উঠছে না, ন্যাশনাল টিমের স্ট্রাইকার, আপনি আপনার প্রবলেমটা কোথায়? ধরুন আপনার ন্যাশনাল টিম দারুণ খেলছে, আপনার ডোমেস্টিক লেভেল ভালো নয়, আপনি কি কিছু চিন্তাভাবনা করবেন? সাধারণত করবেন না। সাধারণত এই জিনিসটা ঘটে না, মানে আপনার পাটা লড়বড় লড়বড় করছে আর আপনি ওপরে মানে টুপি পরে ঘুরছেন, সাধারণত হয় না, আপনি হুইল চেয়ারে বসে পড়েন সাধারণত। তো তার মানে প্রবলেমটা হচ্ছে আপনি যেটা বারংবার বলেছেন, অনেক লোক বলেছে ফেডারেশন থেকে শুরু করে অনেকে, যে আমার ন্যাশনাল টিমে কোনো স্ট্রাইকার নেই, ভালো সেন্টার ব্যাক নেই। তার কারণ কি, মানে যে স্থানীয় লিগগুলো আছে সেখানে এইসব স্লটগুলোতে বিদেশিরা খেলছে। আমাদের এআইএফএফ এর লোকজন তো বললোই, বা এই নিম্নমানের সব আফ্রিকানরা খেলছে কলকাতা ফুটবল লিগে, তাই আপনি বিদেশিরা বন্ধ করলেন। কিন্তু আমি খেলাগুলো দেখছিলাম, একটু একটু খেলা দেখছিলাম, দেখতে দেখতে একজনের কাজে আমি একটু হতাশই হলাম, রঞ্জন ভট্টাচার্যের কাজে আমি একটু হতাশ হয়েছি। বলছি কেন হতাশ হয়েছি, মানে রঞ্জনের সাথে আমি এখন বিনোর কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না। তো আপনার উদ্দেশ্য হচ্ছে মানে যাতে ভারতীয় প্লেয়াররা মানে আগামী দিনে উঠে আসে এবং তারা ভারতীয় ন্যাশনাল টিমের ওই খেলে স্ট্রাইকার পজিশনে, সেন্টার ব্যাক পজিশনে। কিন্তু আমি কলকাতা ফুটবল লিগে যে ছোটো ম্যাচগুলো দেখাচ্ছে আইএফএ টিভিতে, সেগুলো খেলার কিছুটা অংশ আমি দেখছি, টানা দেখছি, কিন্তু কিছুটা দেখছি, পুরোটা দেখছি না, দেখা সম্ভবও নয় ব্যক্তিগতভাবে, আমার তো এটা পেশা নয়। এটা ওটা করতে করতে হয়তো টুকটাক হয়তো একটু দেখে নিলাম। তো দেখছি যে এই এই ক্রিটিক্যাল রোলগুলোতে যে রোলগুলোর জন্যই আপনি এই নিয়মটা বেসিক্যালি করলেন, বিদেশি বন্দি করলেন, সেখানে বাইরের রাজ্যের কিছু সিনিয়র ছেলেদের নিয়ে এসে খেলানো হচ্ছে, তাদের বয়স অনেকে 30 কাছাকাছি, 30-এ অনেক 30-এর ওপরেও চলে গেছে, তারা খেলছে স্ট্রাইকার পজিশনে বা সেন্টার ব্যাক পজিশনে। তো এই করে অনেকে আবার বলেন না না বাংলা না, আমরা বাংলা হলেও আমরা গোটা দেশের কথা ভাবি, মানে আমরা বাংলা, গোটা দেশ আমাদেরকে বলে বাংলা পিছিয়ে, কিন্তু আমরা বাংলা হয়ে আমরা গোটা দেশ দায়ভার নিতে চাই। তাদের জন্যই বলছি যে এই ধরনের মানে বাইরের রাজ্যের 30 স্ট্রাইকার বা সেন্টার ব্যাক খেলিয়ে ভারতীয় ফুটবল কিভাবে লাভবান হবে, এবং ভারতীয় জাতীয় দল কিভাবে লাভবান হবে। যেই ছেলেটা 30 বয়সে কলকাতা ফুটবলে একটা ছোটো টিমের হয়ে খেলছে, এরকম আছে অ্যালোসিয়াস তারা খেলছে, অ্যালোসিয়াস হয়তো এখনও অতটা বয়স নেই, আমি বললাম মানে এরকম অ্যালোসিয়াস ঠিক আছে, তাও এরকম প্রচুর ছেলে খেলছে বিভিন্ন রাজ্যের, তাদের কোনো ভবিষ্যৎ নেই, মানে তারা এখন মানে পাত্তারি গোটানোর সময়, তারা খেলছে। তো এই করলে আপনি কি করে, মানে আপনি যেই আপনার মূল কারণটা ছিল যে আমি আফ্রিকানদের খেলতে দেবো না, কেন ওরা জায়গাটা ব্লক করে রাখছে, প্লেয়ার উঠে আসছে না, কেউ কেউ বলছে ভারতে উঠে আসছে না, কেউ কেউ বলছে বাংলার হয়ে, আমি দুপক্ষকেই বলছি এইটা করে কিভাবে বাংলা উপকৃত হবে আর কিভাবে ভারতীয় ফুটবল উপকৃত হবে, মানে ভারতীয় জাতীয় দল উপকৃত হবে, আপনারাই বলুন, আপনারাই বলুন। একটা 30+ একটা ভিন রাজ্যের ছেলে খেলে
বাংলা সন্তোষ ট্রফি কি লাভবান হবে স্কোয়াড, নাকি এই ছেলেটা যে 30+ বয়স, এখন সে একটা ছোটো ক্লাবের হয়ে কলকাতা ফুটবল লিগে খেলছে, সে আগামী দিনে ইন্টারন্যাশনাল টিমেরও খেলতে পারবে? মানে কাজের সাথে আপনার মানে চিন্তাভাবনা কোনো মানে উদ্দেশ্য উপায় মানে বন্দি নোট ফোট একদম ঘেটে গেছেন, তাই তো? মানে জাস্ট কিছু একটা করতে হয় তাই করছেন, মানে বদহজম হয়ে গেছে তাই মানে বায়ু নিষ্ক্রমণ করছেন। কেউ মুখ দিয়ে নিষ্ক্রমণ করে, কেউ পশ্চাৎ দিয়ে নিষ্ক্রমণ করে, আপনার ব্যাপারটা তাই করছেন মূলত। এবার আসি আপনার রঞ্জন ভট্টাচার্যের কথা। আমি বলেছিলাম যে বিনোদ দ্বারা কোনো কিছু হবে না, বিনোদ কোনোদিনই ইউথ ডেভেলপমেন্টে কাজকর্ম করেনি কোয়াড্রাতের মতন, তাই ওদের নিয়ে আলোচনা করতে চাই না। এখন রঞ্জন ইউথ ডেভেলপমেন্টে কাজকর্ম প্রচুর করেছে, অতীতে প্রচুর করেছে, কাজটা জানে, কিন্তু এই মুহূর্তে ওর কাজের সাথে ওর কর্মদক্ষতার কোনো মিল নেই। আমি RFDL ওর স্কোয়াডটা দেখেছিলাম, RFDL ওর স্কোয়াডে যে অ্যাডামাসকেও কোচিং দিয়েছিল, সে স্কোয়াডটা ইস্ট জোন থেকে ভালো ফল করেছিল, ন্যাশনাল লেভেলে গিয়েছিল, কিন্তু সেই স্কোয়াডে খেলা থেকে আমি হতাশ হয়েছিলাম যথেষ্ট। কারণ সেই স্কোয়াডে একটা ছেলেকে দেখে আমার মনে হয়নি এই ছেলেটা আগামী দিনে ধরুন ইস্টবেঙ্গল ISL স্কোয়াডে আসতে পারে। রঞ্জন হয়তো তাদেরকে দিয়ে খেলাটা আদায় করে নিয়েছে, কিন্তু রঞ্জনের যে গুণটা ছিল, মানে রঞ্জন কিন্তু খেলাটা আদায়ও করতে পারে, প্লেয়ারটা তৈরিও করতে পারে। তো রঞ্জন স্থানীয় ছেলেদেরকেই খেলিয়েছে, তারপরও ও অবশ্যই নিন্দে করেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, সুপার জায়ান্ট এদেরকে, যে এরা বাইরের রাজ্যের ছেলেদের খেলাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন রঞ্জনকেই, তুমি স্থানীয় ছেলেদেরই খেলালে, কিছু দামড়া ছেলে, জানি না তাদের বয়স কত, দেখে বোঝাও যাচ্ছে না, সার্টিফিকেট যাই থাকে, আমি সবসময় সার্টিফিকেট অতটা প্রাধান্য দিই না। এটা ভারতবর্ষ, আপনার মনে রাখতে হবে, এটা বিদেশ নয়। বিদেশে প্রত্যেকের জন্ম হয় একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে, একটা গভর্নমেন্ট কন্ট্রোল ফ্যাসিলিটিতে, এবং সেখানে আপনার বার্থ সার্টিফিকেট, ওই বাচ্চার যখন বাড়িতে মা নিয়ে যায় তার সাথে সার্টিফিকেটও বেরিয়ে, এবং গভর্নমেন্টের রেজিস্ট্রেশনে পুরোটাই চলে আসে। ওই আমাদের ভারতের মতন নয় যে দক্ষিণীদের ডান পকেটে একটা বার্থ সার্টিফিকেট, বাঁ পকেটে একটা, আর বাবা মার কাছে আরেকটা, জিজ্ঞেস করতে হয়। মানে আমি যখন ভারতে ছিলাম, কাজকর্ম করেছি, অনেক সময় মানে এসব গ্রুপ মেল টেল আসতো, এর বার্থডে, ওর বার্থডে, তো আমি এরকম দক্ষিণীদের হলে জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে আজকে কি তোর সত্যিকারের বার্থডে? তখন ম্যাক্সিমাম বলতো, না না দাদা আজকে আমার না। আমি ঠিক আছে, বলিস কবে বার্থডে, পার্সোনালি জানাস, আমি তো সেদিন তোকে কংগ্রাচুলেট করবো, উইশ করবো। তো ওরকম ব্যাপার নয়। তো রঞ্জনের অ্যাডামাসের টিমটাকে দেখে আমি খুব হতাশ হয়েছিলাম, যদিও ওরা ভালো রেজাল্ট করেছিল। ওদের থেকে বরঞ্চ কালীঘাট এমএসের যে RFDL স্কোয়াডটা ছিল, তারা হয়তো কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু সেখানে আমি দেখেছিলাম কিছু ছেলে আছে যারা দেখে মনে হয়েছিল এরা কিন্তু পরবর্তীকালে ভালো কিছু করলেও করতে পারে। যেমন অরূপ মণ্ডল এরকম ছেলে আছে, ও অরূপ মণ্ডল বোধহয় এখন কলকাতা পুলিশ SCতে বোধহয় খেলছে কলকাতা ফুটবল লিগে। তো ও অন্তত RFDL লেভেলে ওকে দেখে মনে হয়েছিল এর দ্বারা কিছু হলেও সম্ভব। তো রঞ্জনের যে সুরুচি সংঘর খেলা দেখছি এখন আমি, সুরুচি সংঘ মোটামুটি ভালো করছে কলকাতা ফুটবল লিগে, আশা করি ওরা ভালো রেজাল্টই করবে, আলটিমেটলি ভালো রেজাল্টই করবে। কিন্তু আমার রঞ্জনের জন্য প্রশ্ন আছে, তুমি তো ভাই প্লেয়ার তৈরিও করতে পারো আর টিমকে দিয়ে পারফরমেন্সও দিতে পারো, মানে তোমার এই স্কোয়াডটা দেখে আমার মনে হচ্ছে না এখান থেকে একটা ছেলেও আগামী দিনে ISL খেলবে। এখনও পর্যন্ত মনে হচ্ছে না। যারা খেলছে, যারা তোমাকে পয়েন্ট এনে দিচ্ছে, যারা হয়তো তোমাকে আগামী দিনে সুপার সিক্সও নিয়ে যাবে, সেই স্কোয়াডটা থেকে একটা ছেলেও বেরোবে তো, যাকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গলের ফ্যানরা বলতে পারে একে আমার চাই? প্রশ্নটা এটা রইল। তোমার এখন যে কর্মকাণ্ড তার সাথে বিনোর কী তফাৎ? আমি কোনো তফাৎ পাচ্ছি না। তোমার মধ্যে দক্ষতা আছে রঞ্জন, তোমার মধ্যে দক্ষতা আছে, তুমি ব্যক্তিগত স্তরে প্লেয়ার তুলে আনতে পারো, কিন্তু এখন এই মুহূর্তে তুমি যে কাজটা করছো, ঠিক আছে, তার সাথে আমি বিনোর কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না। আর একটা ব্যাপার নিয়ে আমি শেষ করব, এটা দীর্ঘায়িত করতে চাই না। কিছুদিন আগে দেখলাম এই আমাদের যে নিতুবাবু, উনি এই যে খেলাটা দেখতে গেছিলেন কলকাতা ফুটবল লিগে, ম্যাচ শেষে বলছে ইস্টবেঙ্গল যা খেলে জেতার জন্য খেলে, যা খেলে জেতার জন্য খেলে। মানে এই ধরনের কথাবার্তা শুনলে বোঝা যায় একজনের শিক্ষার মান কতটা নিচে পড়ে আছে, শিক্ষা মেধা কতটা নিচে না পড়ে থাকলে একজন এই ধরনের কথাবার্তা বলতে পারে না।
আপনি যখন ইউথ ডেভেলপমেন্টে খেলেন, আপনার প্রধান লক্ষ্য কিন্তু কখনোই কাপ জেতা হতে পারে না। তাহলে ইউথ ডেভেলপমেন্ট নামটাই থাকতো না, ওটা হতো কাপ ডেভেলপমেন্ট, কাপ উইনিং কাপ। ইউথ ডেভেলপমেন্টে আপনার প্রাইম অবজেক্টিভ থাকা দরকার কটা প্লেয়ারকে আপনি তুলতে পারছেন, এবং তোলা মানে ওই তোলা নয়, মানে এই তোলাবাজির তোলা নয়। এখন যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কোচরা অনেকে বলছে আমি একে তুলে দিলাম। কী মাল তুলেছো ভাই, কী মাল তুলেছো? জঞ্জাল মাল তুলেছো। তোলা মানে ওই তোলা নয়, যোগ্য ব্যক্তিকে তোলা, যাকে নিয়ে আপনি গর্বিত হতে পারেন, যাকে তোলার পর আপনাকে কোনো এইটা ওটা মিডিয়াকে টাকা খাইয়ে বলতে হবে না ভাই আমার একটা ইন্টারভিউ নাও, বা বলতে হবে না ভাই তুমি আমার একটা প্লেয়ারের ইন্টারভিউ নাও, নিয়ে বলো যে আমি এই কোচের জন্য ক্লাবে জয়েন করেছি। মানে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ কোচরা ডাকলো আমি যেতাম না, এই কোচ বিশেষ করে ডেকেছে তাই আমি এসছি ক্লাবে। আপনাকে তখনই এগুলো করতে হয় যখন আপনার কর্মটা এতটা নীচ হয় যে আপনাকে অন্য অপকর্ম কুকর্ম করে আপনাকে কর্মটাকে, আপনার যে কৃতিত্বটাকে আপনাকে তখন মানে একটুখানি মানুষের কাছে তুলে ধরতে হয়, পোস্টার বানাতে হয়, ব্যানার বানাতে হয়, বারংবার করতে হয়, আমি বেঁচে আছি বারবার বলতে হয়। আপনি যদি সত্যিকারের বেঁচে থাকেন সেটা আপনার কর্মের মাধ্যমে প্রকাশ পাবে, মানুষ জানতে পারবে। আপনি ভালো কর্ম করলে মানুষ জানতে পারবে যে আপনি বেঁচে আছেন। নয়তো বারংবার বলতে হবে আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, বা কাউকে দিয়ে বলাতে হবে ওই দেখো উনি বেঁচে আছেন এখনও। ঠিক আছে, সকলে ভালো থাকবেন।